আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন ডাকসু ভিপি জনাব সাদিক কায়েমের একটি বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। একটি অনুষ্ঠানে তিনি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান, যাকে কিনা তার দলে যারা লোকজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রূপে আফোল্ড করে চলেছেন, রাষ্ট্র থেকে সেভাবে রাষ্ট্রীয় প্রোটোকল দিচ্ছে, যদিও তিনি এখনো পর্যন্ত শপথ গ্রহণ করেননি, নির্বাচিত হননি। অন্যদিকে সমাজে যে সকল প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ এবং যাদেরকে বলা হয় বিভিন্ন সময় কিং মেকার, সেই সকল মহল গোপনে প্রকাশ্যে নানা রকম তৎপরতা চালিয়ে যখন তারেক রহমান সাহেবকে একেবারে একজন সফল ত্রাণকর্তা, একজন সফল প্রধানমন্ত্রী এবং দেশের রক্ষাকর্তা হিসেবে অভিহিত করে চলেছেন, ঠিক সেই সময়টিতে দেশের সবচেয়ে গর্বিত প্রতিষ্ঠান এবং প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যিনি ভিপি ভাইস প্রেসিডেন্ট জনাব সাদিক কাইয়ুম, তিনি জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়েছেন, কঠোর হুঁশিয়ারি। এটি তারেক রহমান সাহেবের জন্য রীতিমতো বদহজম, রীতিমতো অবমাননাকর, আগামীর রাজনীতির জন্য একটি অশনি সংকেত এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জামাতের যে কি সম্পর্ক যাচ্ছে এবং আগামীতে কি সম্পর্কটা হবে সেটির একটি নির্দেশক। জনাব সাদিক কায়েম যে কথাটি বলেছে সেটি বলেছেন যে তারেক রহমান সাহেবকে রীতিমতো তিনি লাথি দিয়ে দেশ থেকে বের করে দেবেন, যেভাবে তিনি বা তার যারা সহযোগী তারা শেখ হাসিনাকে লাথি দিয়ে, মানে উনি আসলে কি শব্দটা লাথি লয়কার লাথ হয়, সেখানে লাথি না লাথি, আমরা সাধারণত রাগ হলে, খুব জোরে রাগ হলে লাথি শব্দটি ব্যবহার করি, আর একটু যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন প্রমিত বাংলায় লয়কার লাথ হরিশিয়ার্থী লাথি শব্দটি ব্যবহার করি। তো জনাব সাদিক কায়েম সাহেবের বক্তব্যটা আমি একবারই শুনেছি, এই কারণে আসলে আমি লাথি বা লাথি, মানে তিনি কি রাগ হয়ে বলেছেন না মাথা ঠান্ডা করে বলেছেন সেটি বুঝতে পারিনি। তবে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনা হয়তো আমাদের যে মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ঠিক ওই তার মেজাজ গরম বা তার মেজাজ শান্ত, তিনি ধীর স্থির ভাবে বলেছেন, ওই বিষয়টি হয়তো ওভাবে লক্ষ্য করেনি। কিন্তু এই অনুষ্ঠানটি করতে গিয়ে আমার হঠাৎ করে মনে হলো যে একই শব্দ যদি আপনি রাগ হয়ে উচ্চারণ করেন তো সেটার মধ্যে এক ধরনের মিনিং থাকে, আর যদি আপনি ধীরে সুস্থে শান্তভাবে একটি শব্দ উচ্চারণ করেন সেটার একটা সুদূর প্রসারী লক্ষ্য থাকে। এই যে মনস্তাত্ত্বিক বিষয়, সেই মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। এনিওয়ে, এখন এখানে একটা বিষয় হলো যে সাদিক কায়েম কে? সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি, মানে সহসভাপতি, আর এই মুহূর্তে সারা বাংলাদেশের ছাত্র প্রতিনিধিদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আকর্ষণীয় এবং সব চাইতে যেটিকে বলা হয় কৌশলগত কারণে ক্ষমতাধর যে পদটি রয়েছে সেই পদটি জনাব সাদিক কায়েমের দখলে। তিনি কে? তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রভাবশালী নেতা এবং ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী তারা যে গুপ্ত রাজনীতিতে সর্বকালের সফল, নিজেদের বেশ এবং বাস এবং ভূষা, বেশভূষা এগুলো পরিবর্তন করে তারা তাদের সবচেয়ে জানি দুশ্মন, জীবন মরণের দুশ্মন আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের মধ্যে যেভাবে মিশেছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা যেভাবে মিশেছিলেন, এই মিশে থাকার যে ইতিহাস, সেই ইতিহাসের যিনি বরপুত্র তিনি জনাব সাদিক কায়েম এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে অর্থাৎ 1971 সনের মহান মুক্তিযুদ্ধের সময়টিতে কোন রণাঙ্গনে, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যদি জামাতের কোন লোক ঘাপটি মেরে মুক্তিযোদ্ধার সেই সুরত ধরে তারা বছরের পর বছর সেই সেনা ক্যাম্পে থাকতেন বা আওয়ামী লীগের সঙ্গে মিলিত থাকতেন, ওটা যতটা না জটিল ছিল তার চাইতে সাদিক কায়েমের ছাত্রলীগের সঙ্গে মিশে থাকা, নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এবং ছাত্রলীগকে ডমিনেট করা অথবা ছাত্রলীগ দিয়ে কুকর্ম করানো, যে কথাগুলো এখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারাই ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগ দিয়ে হেলমেট বাহিনী তৈরি করেছে এবং ছাত্রলীগের যত দুর্নাম এবং বদনাম সব এই সাদিক কায়েমদের কারণেই হয়েছে।
এই কথাটি রীতিমতো সিল সাপড় মারা হয়ে যায়। তো সেই সাদিক কায়েম তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি কৌশল জানেন, তিনি মেজাজ স্বাভাবিক রাখতে জানেন, তার দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি বৃহৎ দলকে চ্যালেঞ্জ দিয়ে সেই দলের মধ্যে ঢুকে গিয়ে সেই দলের একেবারে যেটাকে বলা হয় টুস টুস করে দেওয়া, তো সেই কাজটি করে তিনি সফল হয়েছেন। তো সেই সাদিক কায়েম জনাব তারেক রহমান সাহেবকে বকা দিয়েছেন, অকথ্য ভাষায় গালি দিয়েছেন, থ্রেট দিয়েছেন, এটি সাধারণ কোনো বিষয় নয়। এখন এই যে কাজটি তিনি কেন করেছেন, প্রথমে তার পরিচয় দিলাম তিনি এই কাজটি কেন করেছেন। যদি একেবারে প্রথমেই ধরি, সেটি হলো তিনি তারেক রহমান সাহেবকে দেখতে পাচ্ছেন না, তার মেজাজ গরম হয়ে যাচ্ছে। তারেক রহমান সাহেবের আচার আচরণ, চালচলন, কথা বার্তায় তিনি যার পরনাই বিরক্ত, এই জন্য তিনি বলতে পারেন। কিন্তু এই কারণে তিনি বলেছেন সম্ভবত না। কারণ যদি আমাদের সামাজিক অবস্থান ধরেন, সামাজিক অবস্থানে তারেক রহমান সাহেবের অবস্থান, রাজনৈতিক ক্ষেত্রে তার অবস্থান, সাদিক কায়েমের অবস্থান আকাশ পাতাল পার্থক্য। এই অবস্থাতে তারেক রহমান সাহেবের সঙ্গে বিরোধিতা করা, তাকে পার্সোনালি আঘাত করা, যেটিকে জামাতের ভাষায় পাঙ্গা নেয়া বলা হয়, এই পাঙ্গা নেয়ার ক্ষমতা সাধারণত সাদিক কায়েম সাহেবের পর্যায়ের কোনো লোকের নেই। কাজে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ক্রোধ, কাম, লোভ, লালসার বশবর্তী হয়ে তিনি তারেক রহমান সাহেবকে শত্রু বানাবেন অসম্ভব বিষয়। তার দলের গ্রিন সিগন্যাল, তার প্রতিষ্ঠানের গ্রিন সিগন্যাল এবং তার সঙ্গে তার দলের একটা অব্যাহত যে সমর্থন যদি না থাকতো তিনি এই কথা বলতেন না, বলতে সাহস পেতেন না। আচ্ছা গেল। এখন তার এই বক্তব্যের ফলে তারেক রহমান সাহেবের মধ্যে প্রতিক্রিয়া কি? তিনি কি তাই সাদিক কায়েম সাহেবের বক্তব্যের গুরুত্ব দিচ্ছেন নাকি দিচ্ছেন না? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি ধৈর্য ধারণ করেছেন। তিনি ধৈর্য ধারণ করেছেন, এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করার চেষ্টা করছেন। অনেকটা সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সেই বিখ্যাত বক্তব্যের মতো যে রাস্তায় চলতে ফিরতে গেলে আপনার পেছনে অসংখ্য বার্কিং ডগ থাকবে, ঘেউ ঘেউ করা কুকুর। আপনি যদি সবার উত্তর দিতে চান তাহলে তো পথ চলতে পারবেন না। তো সেদিক থেকে সাদিক কায়েম সাহেবকে যদি বার্কিং ডগ মনে করেন তারেক রহমান সাহেব, সেটা তার ব্যক্তিগত বিষয়। দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমান সাহেব এখানে কৌশল অবলম্বন করছেন, ধৈর্য ধারণ করছেন, এখন অযথা বিবাদে জড়াতে চাচ্ছেন না। তো উইনস্টন চার্চিলের বক্তব্য অনুযায়ী তাকে ফালতু মনে করছেন না। আর দ্বিতীয়ত হতে পারে যে তিনি এই মুহূর্তে সাদিক কায়েম সাহেব, নাসিরউদ্দিন, সেই পাটোয়ারি সাহেব বা অন্যান্য যারা এই মুহূর্তে নাহিদ, সার্জি যারা বক্তব্য দিচ্ছেন, তো তাদের সঙ্গে তিনি কাউন্টার দিতে চাচ্ছেন না। তিনি মনে করছেন যেভাবে হোক এই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাক, পার হওয়ার পরে যখন সময় আসবে সেই অনুযায়ী অবস্থা পিছে ব্যবস্থা নেওয়া যাবে, এটি হতে পারে। এখন তার এই কর্মটি কি সঠিক? আমার দৃষ্টিতে সঠিক নয়, কোনো ক্ষেত্রে সঠিক নয়। প্রথমত যদি উইনস্টন চার্চিলের মতো তিনি তাকে কেবল বার্কিং ডগ মনে করেন, নট লাইক দ্যাট। আমি তার যে পরিচয় বললাম এই ভিডিওর শুরুতে, তিনি এই মুহূর্তে রাজনীতিতে খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন, চান্স পেয়েছেন, কাজে তার মেধা, যোগ্যতা, বুদ্ধি শুদ্ধি কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের চেয়ে কম নয়। সুযোগের কারণে তারেক রহমান সাহেব আজ এখানে আছেন, সাদিক কায়েম ভবিষ্যতে হবেন না সেটা বলা যায় না, কাজে তিনি বার্কিং ডগ নন। দ্বিতীয়ত জনাব সাদিক কায়েমের অবস্থান থেকে যখন এরকম একটা কথা বলা হয়, সেটাকে তিনি অ্যাভয়েড করেন কিনা বা তার দল অ্যাভয়েড করেন কিনা, পাত্তা দেন কিনা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে ধৈর্য ধারণ করা, পাত্তা না দেওয়া, অ্যাভয়েড করা, এটি বিএনপির একটা নির্বুদ্ধিতা। অন্তত মাইল্ড ওয়েতে ওনার সেই বক্তব্যের রাজনৈতিক প্রত্যুত্তর দেওয়া, বাবা শোনা বলে যে না এভাবে বড়দের সম্পর্কে কথা বলে না, অথবা কার্যকরী প্রতিক্রিয়া দেখানো। আর সেটা যদি না দেখানো হয়, এই যে সাদিক কায়েম সাহেব যে বলা শুরু করলেন নির্বাচনের হয়তো 8-10 দিন আছে, এই 10 দিনের মধ্যে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সাদিক কায়েমের মুখ দিয়ে যখন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে নানা নেতিবাচক কথা বলা হবে এবং তাকে গুরুত্বহীন বানিয়ে ফেলা হবে, তাকে আবার 1, 2, 3, 4 পর্যায়ে নামানো হবে, আবার তাকে 3 চালা কওয়ার পর্যায়ে নামিয়ে নেওয়া হবে, এবং এটা তারেক রহমান সাহেবের জন্য ভীষণ রকম বিপত্তিকর হবে। এই কারণ হলো যে রাজনৈতিকভাবে যে বড় বড় মানুষগুলো, তার প্রধান শক্তি হলো তার সম্ভ্রম, তার মর্যাদা।
এবং একই সঙ্গে তার সম্পর্কে লোকজনের ভয় ভীতি থাকতে হবে। হি মাস্ট হ্যাভ এ মিলিটারি পাওয়ার। যে কোনো লোক যদি তার কাছাকাছি বেরোতে পারে, যে কোনো লোক যদি তাকে বকা দিয়ে চলে যেতে পারে, যে কোনো লোক যদি তাকে গালি দিতে পারে, তাহলে আর যাই হোক না কেন সে কোনো অবস্থাতেই বাঘ হন না, সিংহ হন না। তিনি রাজনীতির ময়দানের একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে রূপান্তরিত হন। তো সেই ক্ষেত্রে এই যে ধৈর্য ধারণ করা হচ্ছে, ধৈর্য ধারণ করতে করতে যখন 10 মুখে, 100 মুখে, 1000 মুখে, 1 লাখ মুখে, 10 লাখ মুখে তারেক রহমান সাহেবকে অকথ্য ভাষায় গালাগাল করা হবে, তার সম্পর্কে সেই এখন জামাতের বিভিন্ন মঞ্চ থেকে তার যে সকল দুর্নাম বদনাম রয়েছে 2001 থেকে 2006, যেগুলো এখন সেই বিএনপির বিভিন্ন যে সকল নেতা রয়েছেন যারা জামাতে যোগদান করেছেন, তারপর বিএনপি যে সকল সহযোগী প্রতিষ্ঠান ছিলেন, রাজনৈতিক সহযোগী প্রতিষ্ঠান ছিলেন, তাদের নেতারা যোগদান করেছেন, তাদের অনেকে অসাধারণ বক্তব্য দিতে পারেন। আমি যেমন রাশেদ প্রধানের বক্তব্য শুনলাম, তারপর জাকপার রাশেদ প্রধান, তারপর মোস্তাফিজুর রহমান ইরানের বক্তব্য শুনলাম, এরপরে মামুনুল হক সাহেবের বক্তব্য শুনলাম। তারা সবাই মানে বিএনপির যে কোনো নেতার চাইতে সুন্দর বক্তব্য দিতে পারেন। তো তারা যেহেতু আমাদের একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, অডিয়েন্স পেয়ে গেছেন, তো তাদের সেই বক্তব্য দেওয়ার যে ক্ষমতা, এটি যদি বিএনপির পরিবর্তে ইন পার্সন তারেক রহমান সাহেবকে হিট করে বলা হয়, মুড়ির মতো এটা চলতে থাকবে জামাতের মধ্যে। এবং রাশেদ প্রধান যেভাবে তারেক রহমান সাহেবের পালিয়ে যাওয়া, লন্ডনে থাকা, তারপর সেখান থেকে ফিরে আসা, তার হাওয়া ভবন, তার খাম্বা, তারপরে ওই সময়টিতে তার মুসলিকে দেওয়া, এই সকল বিষয় তুলে নিখুঁতভাবে কবিতা রচনা করে যেভাবে জামাতের মঞ্চ উপস্থাপন করেছেন, একই সঙ্গে যদি আরো কিছু গোপন তথ্য বানিয়ে, এটা সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, রাজনীতির মধ্যে এটা হয়, মানে ভবিষ্যতে রাশেদ প্রধান, তারপর মুস্তাফিজুর রহমান ইরান, তারা যদি বলতে থাকে, তাহলে জামাতকে বলার মতো বা জামাতের আমিরকে ওইভাবে বলার মতো তাদের ওইরকম ন্যারেটিভ তৈরি করতে হবে এবং ওইরকম কণ্ঠ, যাদের কণ্ঠ শুনে। এখন হয়তো রুমিন ফারহানা বললে শুনতো, কিন্তু সেই রুমিন ফারহানা তো নেই। তারা নুরুকে, ববি হাজ্জাজ বা পার্থকে এনেছে। এখন পার্থকে দিয়ে তো ওই কথা তারা বলাতে পারবে না, বা বলাতে পারলেও পার্থক্য এইভাবে কেউ এখন শুনবে না। অডিয়েন্স তাদের যার নিয়ে ইয়ানফসি হিসেবে ব্যস্ত। তারেক রহমান সাহেবের মঞ্চে যদি সেই যেটা রাশেদ প্রধান বলছে ওরকম কোনো বক্তা হাজির করানো হয়, তাহলে আর তারেক রহমান সাহেবের যে ইমেজটা বিএনপি তৈরি করতে চাচ্ছে সেটা থাকবে না। আর অন্যদিকে তারেক রহমান সাহেব ছাড়া অন্য কোনো নেতা যদি মঞ্চ সাজায়, সেই মঞ্চে এখন 10,000 লোকও যাবে না। এই যে একটা ঝামেলার মধ্যে বিএনপি পড়ে গেছে, আর সেই ঝামেলাকে ব্যবহার করে জামাত এবং তাদের যে অ্যালাইড ফোর্স রয়েছে, তারা যেভাবে ম্যাটিকুলাস ডিজাইনে তারেক রহমান সাহেব উত্তেজিত করছেন, অথবা তারেক রহমান সাহেবকে তাদের পর্যায়ে না নিচু পর্যায়ে নামিয়ে আনতে চাচ্ছেন, তাকে একজন মন্দ মানুষ, ব্যাড বয় হিসেবে, একজন অলিগার হিসেবে, একজন বাউন্ডলে, তারপরে যেটা টাইম ম্যাগাজিন বলেছে পিতামাতার অভাব, অনেক হয়তো জানেন, খুব ভালো করে জানেন যে বাংলাদেশের এরকম প্রায় 150 সিট রয়েছে, 150টি সিট রয়েছে, যেখানে প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান থাকে, জয় পরাজয়ের ক্ষেত্রে ভোটের ব্যবধান থেকে 5,000 থেকে 10,000। এখন বলা হচ্ছে যে জামাত ঢাকা শহরের সকল সিটগুলো তারা টার্গেট করে এখানে 20 লাখ ভোটার, আবার বলছি 20 লাখ ভোটার তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেডিকেটেড ঢাকা শহরে এনেছেন। আচ্ছা, এটা সত্য মিথ্যা আমরা জানি না। যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে প্রত্যেকটি আসনে যদি 1 লাখ ভোট জামাত প্রার্থীর পক্ষে পড়ে, আর জামাতের যে নর্মাল ভোট যদি মাত্র 10,000 হয়, তাহলে 1,10,000 ভোট। এবছর যত কম লোক ভোট কেন্দ্রে আসবে, অর্থাৎ যেমন দেখা গেল যে অনেকগুলো সিট যেখানে জামাতের প্রার্থী খুব দুর্বল, জীর্ণ শীর্ণ, বিএনপির লোকজন মনে করছে জামাতের লোক তো মাঠেই আসছে না, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি, আমরা এমনিই তো পাশ করে যাব। অথবা অনেকে মনে করছে যে আচ্ছা ঠিক আছে, সকালবেলা আবার রাতে একটু সিলসিল পিটাই দেবো আর কি। কিন্তু প্রতিটি কেন্দ্রে যদি সেই যে কটি সংসদীয় আসন আছে, যে আমাদের ডেডিকেটেড 500 করে লোক থাকে, জাস্ট 500 লোক, তাহলে এই যারা বিএনপির লোকজন মনে করছেন যে রাতে একটু সিলসিল পিটিয়ে আসবেন, সেটা তো সম্ভব হবে না। গেল এক।
দুই নম্বর হলো যে ওই যে তারা যেহেতু মাঠে জামাতের প্রার্থীদেরকে দেখছে না এবং বিএনপির প্রার্থীরা এককভাবে ঘুরে বেড়াচ্ছেন, কাজে তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত এবং ভোটাররা, বিএনপি যারা ভোটাররা, তারা মনে করবে ওই আওয়ামী লীগ জমানার মতো ভোট দিলেই বা কি না দিলেই কি আমাদের প্রার্থীতে এমনি জয়লাভ করবে। তো সেখানে তারা আসলেন 5%, 3%, 6%, আর বাকি জামাতের 1 লক্ষ ভোটার সেখানে উপস্থিত হয়ে গেল। বলেন তো ফলাফলটা কি হবে? ফলাফলটা নিশ্চিতভাবে জামাত চলে আসবে। এইভাবে গ্রামে বাংলায় মানে ঢাকা শহরে যেভাবে এই 20 লাখ ভোটের কথা বলা হচ্ছে, আর প্রবাসী ভোট 15 লক্ষ প্রবাসী ভোট, এই প্রবাসী ভোটের উপর বলা হচ্ছে যে জামাত পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। এই প্রবাসী ভোট কার কোন প্রার্থীর কবে এসে পড়বে ওটা জামাতই নির্ধারণ করে দিয়েছে বা দিবে। হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার। এখন ওখানে সেই 15 লাখ ভোট, এখানে গেল 20 লাখ, ওখানে গেল 15 লাখ ভোট। সেটা কিভাবে হবে, কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কোন কোন আসনে যদি 10,000 করে আপনি 15 লাখ ভোট দিয়ে দেন তাহলে কয়জনের কপাল পড়বে? মানুষজন গল্প বানিয়ে ফেলেছে। এরপর আরো অনেক সুন্দর সুন্দর গল্প, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে তারা জয়লাভ করলো, শিবির জয়লাভ করলো। সবার অভিযোগ ছিল, প্রধান অভিযোগ ছিল যে ব্যালট পেপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার, এটি জামাত আগেই ডুপ্লিকেট কপি নীলক্ষেত থেকে তারা ছাপিয়ে রেখেছিল এবং সেখানে প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তারা আগেই ব্যালটে এটা সিল মেরে ব্যালট বাক্সে ভরে রেখেছিল বা ভরে দিয়েছে। ফলে নিরঙ্কুশভাবে, অপ্রত্যাশিতভাবে, অভাবনীয়ভাবে শিবিরের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে। একই কাণ্ড ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপি যারা লোকজন আছে, তা সেটারই ধারাবাহিকতায় এখন বলার চেষ্টা করছে যে এই যে ব্যালট পেপারগুলো, এই ব্যালট পেপারগুলো আলটিমেটলি জামাত যদি ছাপিয়ে ফেলে নীলক্ষেতের মতো করে, আমি মানে নিজের কোনো বক্তব্য না, কিন্তু আমি জাস্ট কার্যকরণ বলছি, যদি ছাপিয়ে ফেলে, তারপরে যদি তারা এগুলোতে দাঁড়িপাল্লাতে সিল মেরে থাকে, যদি জামাতের মহিলা যারা কর্মী আছে সারা বাংলাদেশে ধরেন 50 লাখ লোক, 50 লাখ মহিলা তাদের রিক্রুট করা, এত দরকার নাই। আপনি প্রতিটি ভোট কেন্দ্রে যদি এরকম ভাগ করে দেন, 50 লাখই ধরেন সারা বাংলাদেশে, এরকম 50 লাখ মহিলা যারা বোরকা পরে যাবেন, যাদের সকলের কাছে 5টা করে ভোট থাকবে, তাহলে 50 লাখ ইন্টু 5টি করে ব্যালট থাকবে এবং তাদেরকে ওইভাবে আপনি ঢালাওভাবে তাদেরকে দেখে বলে তল্লাশি করবেন, সিল মারা ব্যালট পেপার উদ্ধার করবেন, ভোট কেন্দ্রিক এই কাজগুলো করবেন, এগুলো আপনি করতে পারবেন না, প্রেক্ষাপটে তছনছ হয়ে যাবে সেখানে। তো এইভাবে করলে যদি 50 লাখ ভোট ইন্টু 5 কত হলো? 2.5 কোটি ভোট। এখন 2.5 কোটি ভোট যদি কোনো প্রার্থীর পক্ষে পড়ে, সেখানে কি ধরনের একটা রেজাল্ট আসবে? এবং সেই রেজাল্ট অনুযায়ী যদি 170টি আসনে জামাত জয়লাভ করে, কেউ কেউ অবশ্য একটু কমায় দিচ্ছে, বলছে 162টি আসন তারা টার্গেট করে ওইভাবে আগাচ্ছে, হোয়াট এভার মেবি, তাহলে জামাত সরকার গঠন করে ফেলবে। এবং এই কথা বলে বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, আর এই কথা বলে জামাতকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে, তার ফলাফলটা আসলে নির্বাচনের 12 তারিখে কি হবে বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা, এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, যারা এনসিপির এই মুহূর্তে যারা আছে, নাহিদ ইসলাম, তারা সবাই হঠাৎ করে নির্বাচনের শেষ সপ্তাহে এসে তারা অতিরিক্ত বা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছে। ভেরি সিগনিফিক্যান্ট, অকল্পনীয়। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইগুলো একটা। 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি হঠাৎ করে দেখলাম যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে তিনি গেলেন। তিনি গত কয়েক মাস যাবত ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কথাবার্তা তেমন বলেননি, চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল, কারোর সঙ্গে কথাবার্তা বলেননি এবং বিদেশে অনেকদিন যাবত তিনি যাচ্ছেন না। কিন্তু সাম্প্রতিক সময় তার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসছে, প্রাকৃতিকভাবে তার চেহারা ভালো হয়ে গেছে এবং তিনি যেভাবে সেখানে গিয়ে বক্তব্য বললেন, যেভাবে বাংলাদেশের সমস্যাগুলো, মানে পুরো আমাদের দেশের যে আমরা প্রতারণার একটা রাজ্য গড়ে তুলেছি, একটা লং মানে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া বাংলায় সাবলীলভাবে যে দীর্ঘ বক্তৃতা দিলেন, গত 17 মাসে এত সুন্দর বক্তব্য তিনি দিতে পারেননি। চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। এরই মধ্যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, এরই মধ্যে চীনের সঙ্গে একটি ড্রোন কারখানা, সামরিক ড্রোন কারখানা স্থাপন করার জন্য চট্টগ্রামে একটি ইপিজেড স্থাপন করা, এরপরে চীনের অর্থায়নে উত্তরবঙ্গে একটি বিশাল হাসপাতাল স্থাপন করা,
যা কিনা ভারত মনে করছে এখানে এই হাসপাতালের আড়ালে চীন মূলত এখানে তাদের সামরিক যন্ত্রপাতি স্থাপন করবে এবং এই সকল সামরিক যন্ত্রপাতি দিয়ে ইজিলি সেই শিলিগুড়ি করিডর থেকে শুরু করে সেই উত্তরবঙ্গ রিলেটেড ভারতের যে সকল রাজ্য রয়েছে সব রাজ্যের উপর চীন নজরদারি করতে পারবে। অন্যদিকে চট্টগ্রামের যে অঞ্চলটিকে সেই সামরিক কারখানা রূপে ঘোষণা করা হয়েছে সেটি মূলত ভারতকে দেওয়া হয়েছিল, ভারতকে সেখান থেকে বাদ দিয়ে চীনকে সেটা দেওয়া হলো। এই সময়টিতে হঠাৎ করে এসে উনি যে ঘুরে দাঁড়ালেন, একেবারে নির্বাচনের আজকের আমি ভিডিওটি যখন করছি তখন 29 তারিখে, জানুয়ারি মাসের 29 তারিখ, এই সময়টিতে এসে যেভাবে সরকার ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে জামাতের আসন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং এর বিপরীতে বিএনপির যে নড়াচড়া এটা কমে যাচ্ছে। বিএনপির নেতা সম্পর্কে নানা রকম নেতিবাচক ছোটখাটো যে ঘটনা, সেই ঘটনাগুলোকে পাহাড়ের মতো বড় করে যেভাবে প্রচার করা হচ্ছে, তিনি তার ছাত্রদলের সভাপতি, তার দলের মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবকে তিনি কেন তার পায়ের কাছে বসতে দেননি বা মঞ্চ থেকে সামনে নামে পা ঝুলিয়ে বসতে বলেছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে মানে রাকিবের জন্য। তারপরে সেখানে আবার শিবিরের সভাপতিকে গোলাম পরোয়ার কিভাবে পাশে বসিয়ে রাজার মতো সম্মান করেছেন, কোথায় জামাত আর কোথায় সেই বিএনপি, দেখো দেখো দেখো, সারা জীবন বিএনপি করে তোমাকে তো এই পায়ের কাছেই থাকতে হবে, দালালি করতে হবে। এই জিনিসগুলো করে মূলত জামাতকে একটা করিডর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইট হ্যান্ড, তার সকল কর্মের প্রেরণাদাতা মাস্টারমাইন্ড ডক্টর আলী রিয়াজ, তিনি সাম্প্রতিক সময় যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি হলো যে সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের দ্বারা যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা 6 মাস মূলত এমপি হিসেবে নন, মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলির সদস্য রূপে তারা জুলাই সনদ অনুমোদন করবেন, সংবিধান সংশোধন করবেন, তারপরে তাদের যে কাজগুলো সেগুলো তারা করবেন। অর্থাৎ 6 মাস তারা এই 17 মাসের সরকারের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা বৈধতা দেবেন। এই যে নির্বাচনের এই কয়েকদিন আগে আলী রিয়াজ সাহেবের এই ধরনের বক্তব্য, এই বক্তব্য দ্বারা কি বোঝাচ্ছে? নির্বাচনে যারা লম্ফজম্প করছেন তারা কি এমপি হিসেবে না এই মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা যদি সরকারের চাহিদা মতো তারা